ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার এবং প্রকৃত ঘাতকদের দ্রুত গ্রেফতার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল শাহবাগ থেকে যমুনায় পদযাত্রা শুরু করলে তা বাধা দেওয়ার মতো কেউ নেই। সমাবেশে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ছাত্রদল। শাম্য হত্যার বিচার এবং প্রকৃত ঘাতকদের দ্রুত গ্রেপ্তার না করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করে এই পদযাত্রা রোখার ক্ষমতা কারণে যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরব। সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। এর আগে দুপুর 12টার দিকে শাহবাগ থানা ঘেরাও করে ছাত্রদল এবং বিকেল 3:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে দলটি। এতে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এদিকে শাম্য হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় দলের নেতারা অভিযোগ করেছেন, কিছু গুপ্ত সংগঠন শাম্য হত্যার বিচারকে কলুষিত করার চেষ্টা করছে। তাদের অভিযোগ, এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও কেউ যদি ফ্যাসিস্ট হয়ে ফিরতে চায় তাদের ছাত্রদল প্রতিহত করবে। বিস্তারিত রিপোর্টে রয়েছেন শিমুল খান। শাম্য হত্যার বিচার, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে দুপুরে কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে শাম্য হত্যার বিচার ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা না করার হুঁশিয়ারি দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি। বাংলাদেশের গণতন্ত্র তথা এ সময় তিনি বলেন, মবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভিসি। অভ্যুত্থানের 9 মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা, ধর্ষণ যেসব ঘটনা ঘটেছে তার দায় নিয়ে ভিসিকে পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানতে পেরেছি এই মবকে কেন্দ্র করেই এই ভিসি এবং এই প্রক্টর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অসৎ উদ্দেশ্য হাসিল করার চক্রান্তে লিপ্ত। জনতার রক্তের উপর দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক। যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে, আমরা দেখলাম যে 9 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আজও নিরাপদ ক্যাম্পাস পাইনি। আজকে 5 দিন হয়ে গেল, খুনি অধরা রয়ে গেছে। এই রাষ্ট্র, এই প্রশাসন, এই বিসি প্রক্টর আমাদেরকে শাম্য হত্যার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে তা স্বীকার করে পথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শাম্য হত্যা মামলাটি হস্তান্তর করা হচ্ছে ডিবিতে, বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। সরকার এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শাম্যের সহপাঠীরা। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান শাম্যের সহপাঠী নাহিয়ান ইসলাম। তিনি বলেন, বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলেই দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। বৈঠকে দ্রুততম সময়ে বিচার কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়ার কথা জানান IRA চেয়ারম্যান অধ্যাপক হোসনে আরা বেগম। উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন এবং ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। আজকে 5ম দিনে আমরা আছি যে শাম্য হত্যার এখনও যারা মূল হোতা, যারা পুরো গ্রুপটা ছিল, পুরো গ্রুপটাকে এখনও ধরা হয়নি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে
ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনও পুরোপুরি না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল ব্লকেট কর্মসূচি পালন করবে সমর্থকরা। নগর ভবনের সামনে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। শপথ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় সমর্থকরা। এস এম আরিফের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে রোববারও ঝুলছে তালা। এতে স্থবির হয়ে পড়েছে নগর সংস্থার কার্যক্রম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সমর্থকরা। মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। সে কিন্তু অনেক ভোটে জয়লাভ করেছিল, তার রেজাল্টটাকে রিটার্ন করাতেই আমরা অবৈধ বলেছি। অতএব আমরা চাই ইশরাক সাহেবকে অতি তাড়াতাড়ি যেন তাকে মেয়র হিসাবে শপথ করানো। যতক্ষণ না পর্যন্ত এই আসিফ নব্য স্বৈরাচার হিসাবে যে আসতেছে, সামনে যা পরিচয় আসতেছে না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের দাবি করেন বিক্ষোভকারীরা। এখন আমরা নগর ভবনের সামনে কেন্দ্রিক আন্দোলন করতেছি। তারপরে যদি এই গভর্নমেন্ট না মানে, তাহলে আমরা ঢাকা শহর পুরো অচল করে দেবো ইনশাল্লাহ। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক পরিস্থিতি খারাপ হওয়ার আগে। তো নগরবাসী যদি ফুঁসে ওঠে, তাহলে এর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। পরে একটি মিছিল নিয়ে সচিবালয়, প্রেস ক্লাব সড়ক প্রদক্ষিণ করে আবারও নগর ভবনের সামনে অবস্থান নেয় ইশরাক সমর্থকরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থ বছরে সংশোধিত এডিপির আকার 2,16,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে 70% বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু পরিবহন ও যোগাযোগ খাতই 25% বরাদ্দ পেয়েছে। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। এডিপির খসড়া এনইসি সভায় অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এনইসি সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন। এটাকে আমরা একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনাকে এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা শুরু হয়েছে। যতদিন যাচ্ছে জাতির সংখ্যা তত বাড়বে, একটি বিপদের দিকে যাচ্ছে জাতি। তিনি বলেন, নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে কয়টা বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয়। ওইদিকে না যেয়ে অন্যদিকে যাওয়া হচ্ছে। রোববার রাজধানীর হোটেল শারিনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম পোর্ট সহ গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই। এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না, এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ পুরো সংস্কার প্রক্রিয়ার গণভোটের মাধ্যমে জুলাই সনদ তৈরি করে আইনগত ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে যত দ্রুত সম্ভব সরকার জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চায় বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিস্তারিত রিপোর্টে রয়েছেন ইলিয়াস মাতবর। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাত ইসলামীর বৈঠক। বৈঠকে জামাতের 11 সদস্যের প্রতিনিধি অংশ নেয়। বৈঠক শেষে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গণভোট চায় জামাত। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আমরা গণভোট চাই। গণভোটের মাধ্যমে
আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। গণভোটের মাধ্যমেই এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করবে। সুতরাং এই জামাত এটারে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছে। যত দ্রুত সম্ভব জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকের সেই যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এবং এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি বিষয় সিদ্ধান্ত নেয়ার পর আজ অনুসন্ধান টিম গঠন করেছে কমিশন। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথির যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলেরও উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে আগামী 15 জুলাই শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আনুষ্ঠানিক জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাক সহ প্রায় 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে স্থলবন্দরগুলোতে। ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস সহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। তবে ভারত সরকারের এমন সিদ্ধান্তের কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বাংলাদেশকে। বিষয়টি নিয়ে এরই মধ্যে সরকার বিশ্লেষণ শুরু করেছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ভারতের এমন সিদ্ধান্ত উভয় দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই বাস্তবতা তুলে ধরে বাংলাদেশ বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গ্রেফতার হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গেছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আস্তা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগদানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।
নেতৃত্ব বিকাশ, গণতন্ত্র চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। রাজনৈতিক দলীয় কাঠামো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করে বলেই বাধাগ্রস্ত ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক সংলাপে এসব মন্তব্য করেন বক্তারা। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে নীতি সংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। 9 মাস চলে গেল, এখন এসে দেখা যাচ্ছে যে আমরা আসলে সবাই খুবই সন্দিহান যে আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রকার ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা। এই সম্পর্কটাকে পুনর্নির্ধারণ করা এবং স্বাধীনভাবে শিক্ষার্থীদের সংগঠনগুলোকে স্বাধীনভাবে ক্যাম্পাসে তাদের মতন করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়ন করা, এবং এটা করার জন্য আমাদের আসলে মূল দলগুলোতে আসলে যে গণতান্ত্রিক চর্চা সেটার একটা জায়গা তৈরি করতে হবে। মাদকের ভয়াল থাবা শহর নগর পেরিয়ে গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়েছে অনেক আগেই, কিন্তু এর বিস্তার রোধে নেই কার্যকর পদক্ষেপ। ফলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মাদক সেবীদের দ্বারা চুরি, ছিনতাই থেকে শুরু করে হতাহতের ঘটনাও ঘটছে। এই অবস্থার উত্তরণ চান দেশের সচেতন মানুষ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন মাহবুব সৈকত। মাদকের ভয়াল ছোবলে পুড়ছে গোটা দেশ। মাদকসেবী এবং এর বিকিকিনির সাথে জড়িতদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে প্রতিনিয়তই দেশের কোথাও না কোথাও তাদের হাতে নির্মমতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীতে ভয়াবহতা সবচেয়ে বেশি। অবস্থা এতটাই সঙ্গীন যে শহর নগর ছাড়িয়ে গ্রামীণ জনপদেও মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। সম্প্রতি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এক মাদকাসক্তের হামলায় জীবনের প্রদীপই নিভে যেতে বসেছে এক তরুণের। রাফি বরিশাল পলিটেকনিক্যাল সরকারি কলেজে পড়ালেখা করছে। নেশাগ্রস্ত এক ছেলে পাশের থেকে আঘাত করে 9 জায়গায় ফাটায় ফেলাইছে, আদর দিয়ে বাড়ি দিয়ে নাকপকের ফেজে নিম্নমাম আঘাত করছে। ওরে মুখমণ্ডলে 22 থেকে 25টা আঘাত করে আতুর দিয়া। এখন ওর মুখের এই যেগুলো আছে স্পটগুলো সব ভাঙ্গা। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেসরকারি একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। একমাত্র ছেলের এমন অবস্থায় দিশেহারা তার পরিবার। মাদকাসক্ত হয়ে আমার ছেলেকে যে অত্যাচার করছে বা মারাত্মক জখম করছে, এরা আমি এটা বিচারছে এলাকা থেকে যেন মাদকাসক্তরা দূর করতে পারে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সাহায্য চাই। এদিকে মাদকের এমন বিস্তার আর নিরীহ রাফির উপর হামলায় উদ্বিগ্ন গ্রামীণ জনপদের সাধারণ মানুষ প্রতিবাদে নেমে এসেছেন রাস্তায়। মাদক আসক্ত ছেলে সোলেমান কুপিয়েছে, জখম করেছে, হাতুড়ি পিটা করেছে, এর বিচার চাই আমরা। সোলেমানের বিচার হোক, আমরা চাই এর কঠিন বিচার হোক, এবং যারা লালন পালন করছে এদেরকেও চিহ্নিত করার জন্য আইনের আওতায় আনা হয়। এরই মধ্যে মাদকাসক্ত হামলাকারী সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে কারাগারে। কারা বিক্রি করে থাকে আমরা গোপনে তালিকা নিচ্ছি, আমরা অভিযান পরিচালনা করতেছি, তারপরে মাদক মামলায় আমরা তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতেছি। এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া, এটা আমাদের চলবে। শুধু আশ্বাসী নয়, মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান সচেতন প্রতিটি মানুষ। সকল প্রশাসনকে মাদকাসক্তির বিরুদ্ধে শক্ত হাতে দমন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।